হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম কক্সেস বাজার। খুব ঝলমলে একটা দিন ছিল। সকাল সকাল স্নান টান করে বেরিয়ে পড়লাম বাংলাদেশের একমাত্র পার্বত্য দ্বীপ মহেশখালী এক্সপ্লোরের জন্য। I love adventure. That's why I decided to ride with speedboat. কক্সবাজার থেকে মহেশখালী যাওয়ার জন্য আপনারা স্পিডবোট, ট্রলার বিভিন্নভাবে যেতে পারেন। আমরা চুজ করে নিয়েছিলাম নুনিয়াছড়া ঘাট থেকে স্পিডবোটে যাব। ওখানে একটা স্পিডবোটে 10 জন এবং জনপ্রতি 100 থেকে 150 টাকার মধ্যে আপনারা একটা পুরো স্পিডবোট রিজার্ভ করে নিতে পারবেন। তবে হ্যাঁ, স্পিডবোটটা সাধারণত রিজার্ভ করে নিয়ে গেলে আপনাদের জন্য সুবিধা হবে, যেটা আমরা ওখানে গিয়ে ফেস করেছি। আদারওয়াইজ ব্যাক করার সময় আপনাকে এই স্পিডবোট নিয়ে বেশ ভালোই ভ্যাসেল পোহাতে হতে পারে। সমুদ্রের বিশালতর বুক চিরে যেন আমাদের স্পিডবোটটি মহেশখালী চ্যানেলের মধ্যে দিয়ে সদর্পণে এগিয়ে চলছে। উপরে নীল আকাশ, নিচে বিশালতর সবুজ সমুদ্র। সত্যি চোখ জুড়িয়ে যাওয়া চারপাশের মনোরম সৌন্দর্য খুবই ভালো লাগছিল দেখতে। আজকের মহেশখালীতে প্রথম গন্তব্য হিসেবে আমরা বেছে নিয়েছিলাম আদিনাথ মন্দির। প্রায় 15 থেকে 20 মিনিটের মধ্যে আমরা আদিনাথ মন্দির ঘাটে এসে পৌঁছলাম। ঘাট থেকে নেমে পর্যাপ্ত অটো বা রিক্সা পেয়ে যাবে মন্দির পর্যন্ত তোমরা যাওয়ার জন্য, কিন্তু আমরা একটু এক্সপ্লোর করার জন্য পুরোটা ব্রিজ হেঁটে যাচ্ছিলাম। খুবই ভালো লাগছিল চারপাশের দৃশ্যগুলা, এত সুন্দর পাইন গাছ, বড় বড় বিভিন্ন ধরনের। ওইখানে কয়েকটা ঘাটও ছিল, অনেকে ওখানে ছবি টবি তুলছিল, চারপাশে দেখছিল। হাঁটতে হাঁটতে চলে এলাম সেই ত্রেতা যুগের কালের সাক্ষী হয়ে মৈনাক পর্বতে আজও যে সদর্পণে বসে আছেন আমাদের ভোলা মহেশ্বরের কাছে। মন্দির গেটের কাছেই তোমরা পুজোর নানা সরঞ্জামাদি পেয়ে যাবে। ওখানে 100 টাকা 150 টাকা করে আছে। তো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী পূজার সামগ্রী নিয়ে বাবাকে অর্পণের জন্য ওখানে উপরে নিয়ে যেতে পারো মন্দিরে। তো মন্দির প্রাঙ্গণে ঢুকে পড়লাম। হর হর মহাদেব বলে বাবার নাম নিয়ে এগিয়ে চললাম। এই আদিনাথ মন্দিরের কথা ত্রেতা যুগে বিষ্ণু পুরাণে, শিব পুরাণে বিভিন্ন গ্রন্থগুলাতে আমাদের উল্লেখ আছে। রাম ও রাবণের যুদ্ধের সাক্ষী হয়ে আছে আমাদের এই আদিনাথ মন্দির। কথিত আছে রাম রাবণের যুদ্ধের সময় রাবণ ভোলানাথের কঠোর তপস্যা করেন তাকে তুষ্ট করার জন্য এবং রামের উপর জয় লাভ করার জন্য। রাবণ ভোলানাথের অনেক বড় ভক্ত ছিল। তার যে দশানন নামটি তা কিন্তু সেই আমাদের মহেশ্বরের দেওয়াই সেই নাম। রাবণের কঠোর তপস্যায় মহাদেব সন্তুষ্ট হন এবং তাকে মনোবাঞ্ছিত বর চাইতে বললেন। তখন রাবণ তো খুবই চতুর ছিল, তিনি স্বয়ং শিবকে লঙ্কায় নিয়ে যেতে চাইলেন, কিন্তু মহাদেব তার মনের কথা ঠিকই বুঝতে পারলেন। তখন সে নিজের ঊর্জা থেকে একটি লিঙ্গ তৈরি করে রাবণের হাতে দিয়ে বললেন যে লঙ্কা পর্যন্ত তা নির্বিঘ্নে নিয়ে যেতে। এই শিবলিঙ্গ কোনো কারণে হাত থেকে নামান, তাহলে মহাদেব ওখানে অধিষ্ঠিত হয়ে যাবেন। কালক্রমে দুষ্ট রাবণ আর এই শিবলিঙ্গ লঙ্কা পর্যন্ত নিয়ে যেতে পারেনি। ভোলানাথ মৈনাক পর্বতেই তার ভক্তদের নাথ, আদিনাথ হয়ে প্রতিষ্ঠিত হয়ে ওখানে বিরাজমান রইলেন। এলাকাবাসীর মত অনুসারে এই মন্দিরটি আবিষ্কার ও সম্পূর্ণ মর্যাদা দেন একজন মুসলিম সচ্ছল স্থানীয় লোক নূর মোহাম্মদ শিকদার নামে। বাবা মহেশ্বরের পাশেই রয়েছে মা অষ্টভুজা দুর্গার মন্দির। মা মহামায়া দেবী দুর্গাকে অষ্টভুজা রূপে এখানে প্রতিস্থাপন করেন সেই নূর মোহাম্মদ শিকদারি। মায়ের এই মূর্তিটি পূর্বে নেপালের স্টেট মন্দিরে ছিল। এক নাগা সন্ন্যাসী স্বপ্নাদেশে মূর্তিটি ওখান থেকে নিয়ে আসার সময় তিনি নেপালের রাজার কাছে ধরা পড়ে যান।
এবং কারাবন্দী হন। ওই রাতেই ওই সন্ন্যাসী হরগৌরীর যুগল দর্শন লাভ করেন এবং অভয় আশীর্বাদ পান। নেপালের রাজাকে জিজ্ঞেস করা হলে মূর্তিটি কি রঙের, তখন রাজা বললেন মূর্তিটি কালো। আর সন্ন্যাসীকে যখন জিজ্ঞেস করা হলো, সন্ন্যাসী বললেন আমার মায়ের মূর্তিটি সাদা রঙের। তো তৎক্ষণাৎ যখন মূর্তিটাকে দর্শন করা হলো, মা অষ্টভুজা এই সাদা কষ্টি পাথরের রূপ নিলেন। আদিনাথ মন্দিরের পাশেই রয়েছে স্বয়ম্ভু ভৈরবের শিবলিঙ্গ এবং সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এখানে স্বর্গের সেই পারিজাত বৃক্ষের একটি অংশ এখানে বিরাজমান রয়েছে। ভক্তরা এই পারিজাত বৃক্ষের কাছে তাদের মনোবাঞ্ছা যা চান তা অবশ্যই পারিজাত বৃক্ষ তা পূরণ করে দিয়ে থাকেন। পবিত্র ধামটি আমার কাছে খুবই ভালো লেগেছে। ওখানে বসে প্রসাদ গ্রহণ করারও ব্যবস্থা রয়েছে, চাইলে তোমরা ওখানে বসে প্রসাদও নিতে পারবে, থাকারও ওইখানে জায়গা আছে খুব সুন্দর। সো সারাদিন ঘোরাঘুরি করে আরও অনেক জায়গা এক্সপ্লোর করার পরে খুবই ভালো লাগলো মহেশখালী ট্রিপটি। আজকের এই পর্বটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। সো আজকের মতো টাটা।